হাবুল নাকি পাশ করেছে ফার্স্ট হয়ে। কথাটা শুনে গর্বে তার বুকটা ফুলে উঠল 10 হাত। হাওয়ার উপর ভর করে সে ফিরে এলো বাড়িতে। বিপুল আনন্দে সারা রাত্রি তার ভালো ঘুমই হলো না। মাকে কথাটা বলতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন, সুখী হও, বড় হও। সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি অবশেষে সার্থক হয়েছে। বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে এক মনে বই পড়ে গেছে, তার পড়ার বই। আর তারই পরিণাম আজকে তারই প্রথম হওয়া। সকলে তো কথাটা শুনে প্রথমে বিশ্বাসই করতে চায় না। স্কুলের ছেলেরা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল সারাদিন যে আড্ডা মেরে মেরে ঘুরে বেড়ায়, সে এত উন্নতি করলো কি করে। তবুও হাবুল ফার্স্টই হলো। শীতের ঠান্ডা বাতাস বইছে ঝিরঝির করে। হাবুলের ঘুম ভেঙে গেল, ধর্মড় করে সে উঠে বসলো। আর তখনই তার মনে পড়ে গেল গতকালকের ঘটনাটা, তার প্রথম হবার কথা। সে ধীরে ধীরে বেরিয়ে গেল ঘরের বাইরে, গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজাটার সামনে। ছোট কাকা তো তখন ঘুমোচ্ছেন নাক ডাকিয়ে লেপের মধ্যে। তারই মধ্যে গিয়ে হাবুল ডাকলো, ও ছোট কাকা, ছোট কাকা, আরে ওঠো না। ছোট কাকার ঘুম ভাঙলো। তিনি দুহাত দিয়ে চোখ রুপড়ে উত্তর দিলেন, কি রে হাবুল? হাবুল বললে, কাকা, আমি ফার্স্ট হয়েছি। এমন সময়ই সকাল বেলায় টুনু এসে হাজির। হাবুলের কথা শুনে সে তীব্র প্রতিবাদ করলে, কখনো না ছোট কাকা। হাবুল রুখে উঠল, তুই জানিস। টুনু তাতেও দমে না একটু, বললে, ইস, উনি আবার ফার্স্ট হবেন? তবে যদি টোকেন সে কথা আলাদা। হাবুলের মাথায় রাগ চড়ে গেল। সে ঠাস করে টুনুর কচি গালে একটা চড় মেরে বসলো। বাবা সাক্ষী, কাল রাত্রে হেডমাস্টার মশাই এসে বলেছে, জানিস সে কথা? সকালবেলা এসেছে চালাকি করতে। টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায়। ছোট কাকা বললেন, ছি, মারলি কেন? দেখলেই তো কি হিংসুটে, ওরকম চড় তোমার গালেও পড়বে এখন। কথাটা বলেই টুনু ছল ছল চোখে ঘর থেকে বেরিয়ে গেল। খানিকটা পর হাবুল বললে, ছোট কাকা, তুমি কিন্তু বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা এয়ার গান কিনে দেবে। ও, এতক্ষণ পর ছোট কাকার 8 মাস আগেকার সেই প্রতিশ্রুতি মনে পড়ে গেল। বললেন, তা বেশ, কাল কিনে দেব। না, কাল না, আজই। ঠিক 8 মাস আগে হাবুল একদিন তার ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল একটা এয়ার গান। সেই দেখার পর হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারী শখ হলো। কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বলেছিলেন, ফার্স্ট হলে এয়ার গান তোকে এবার প্রাইজ দেব। হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্য, এবং যথাসময়ে প্রথম হলো। সেদিনই সে একটা এয়ার গান কিনে আনলে। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ার গান হাতে ঝুলিয়ে বাড়িময় খুঁজতে লাগলো তার প্রথম শিকার। হয়তো কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা। তাকে লক্ষ্য করে এয়ার গানে আওয়াজ হলো ফটফট শব্দে। পাখি উড়ে পালালো অক্ষত শরীরে।
আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে, পাখির 10 হাত তফাৎ দিয়ে। হতাশ হয়েও ফিরে এলো হাত ঠিক করবার জন্য, যাতে সে পুনরায় আবার লক্ষ্যভ্রষ্ট না হয়। ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারের ছবির মুখ। অনেকক্ষণ পর তার এয়ারগান থেকে শব্দ বেরুলো ফট করে। গুলিও ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে। তারপর আওয়াজ হলো ঝন ঝন ঝন। ভয় হাবুলের মুখ গেল পাংশু হয়ে। সে দৌড়ে গেল, দেখলে মেঝেতে ছড়ানো কাঁচের টুকরো। আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতেই দেখলে দেয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাঁচ দিয়ে ঢাকা। ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকে রেখেছিল এতক্ষণ। লোহার গুলির ঘায়ে ভোঙুর কাঁচি গেছে এক্কেবারে টুকরো টুকরো হয়ে। বুকের ভেতরটা তার ছ্যাঁত করে উঠল। ভয় ও ভাবনায় সে মুষড়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললে কাঁচগুলো। মা জানলে এক্ষুনি রসাতল করে ফেলবেন। তখন মধ্যাহ্ন প্রায়। হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিল কুঠুরির ভিতর। সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙিনায় বসা একটা কাককে। তা সে কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল। তাকে বিদ্রুপ করেই হয়তো। হাজার হোক, কাক বড় ধূর্ত প্রাণী। নিচে যেতে হাবুলের তখন আর সাহস হচ্ছে না। টুক করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে তাকিয়ে রইল জানালা দিয়ে দূরের পানে। কাক কিংবা চড়াই কিংবা পায়রা যেটাই আসুক না কেন, তাকে গুলি ছুড়বে। চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্রাঙ্কটাকে লক্ষ্য করে। গুলির আঘাতে ট্রাঙ্কটাও বেজে উঠল আবার ছন ছন ছন। মনে এবার একটু আনন্দ ফিরে আসে। না, হাতটা তাহলে বেশ অনেকটাই ভালোই হয়েছে। এবার সে লক্ষ্য করে পাঁচিলের উপরে একটা ফুলের গাছের টবে, সেটাতেও আওয়াজ হয় খট। আনন্দ বেড়ে চতুর্গুণ। বন্দুকটা নেড়ে চেড়ে সে ভালো করে পরীক্ষা করে। একদিন তাহলে সে বড় বন্দুকও ছুটতে পারবে নিশ্চয়ই। এই তো তার সূচনা। বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে, মঙ্গো পার্কের মতো। অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে সে দেখাবে তার শৌর্য বিক্রম। বাঙালি মোটেও ভীরু নয়, বীরের জাতি। ওই তা প্রমাণ করবে। খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে। সেও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্দুক হাতে, আর পায়ের কাছে পড়ে থাকবে হিংস্র জন্তুর বিরাট নিহত দেহটা। পুলকে ওর হৃদয় ভরে গেল। কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে যখন মানুষ খাদক জাতি বেরিয়ে আসবে সভ্য মানুষের গন্ধে, ও কিন্তু তাদের দেখে একটুও ভয় পাবে না। বরং ওর বন্দুক ছুড়ে দেবে গুড়ুম গুড়ুম গুড়ুম। শিক্ষা হয়ে যাবে ওদের রীতিমতো। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে ভূমিতে, আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে। নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল। রক্ত প্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে। ও পায়চারি করতে লাগলো ঘরের ভেতর, এয়ারগানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে। অক্ষয় অমর হয়ে থাকবেও ইতিহাসের পাতায়। নেপোলিয়ন কিংবা নেলসনের চেয়ে ও কোনো অংশ ছোট নয়। যুদ্ধক্ষেত্রে নাকি নেপোলিয়ন পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন।
তার পাশ দিয়ে শ শ করে গুলি চলে গেল, তিনি মোটেও গ্রাহ্য করতেন না। ঠিক সেই ভঙ্গিমায় সেই স্বর্গীয় বীরের অনুকরণে হাবুলও দাঁড়িয়ে রইল, ঘরের মধ্যে জানালার পানে মুখ করে। আরে, ওটা কি? সামনের বাড়ির ট্রাঙ্কের উপর একটা বাঁদর চেয়ে, তাই এত কাক ডেকে উঠছে অবিশ্রান্ত। ওদের এই কান ফাটা বিকট রব তার কানে যায়নি এতক্ষণ, কারণ সে তো কলকাতা ছিল না। কলকাতা ছেড়ে সে এতক্ষণ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল। ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল। ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিলে, বাদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট। আর ওদিকে বাদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। বীরপুরুষের এবার কাঁপুনি শুরু হলো। রীতিমতো হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায় আর কি, ওই নেলসন আর নেপোলিয়নের মতোই। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাদরটার পানে। ঘরের এক পাশে ছিল এক ছড়া বড় চাপা কলা। বাদরটা এক পা করে এগিয়ে আসে সেই কলার দিকে, আরো এক পা, আরেক পা। বাঁদর নাকি কলা খেতে বড় ভালোবাসে। হাবুলের সামনেই এই নিদারুণ ডাকাতিটা ঘটে যাবে, সে আর দেখতে পারে না। মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে সে দাঁড়ায় কলা আর বাদরের মাঝে। জন্তুটার দিকে তাকিয়ে এয়ার গান দিয়ে সে লক্ষ্য করে। আচমকা এয়ার গানের ঘোড়া দিলে টিপে, কিন্তু তাতে গুলি পড়া ছিল না একটাও। সুতরাং বাদরের কোনো ক্ষতি হয় না, উপরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্য। সে তড়িতে এসে হাবুলের গালে মারে একটা ৮২ শিক্ষার চর। বেচারার মাথা ঘুরতে থাকে বন বন করে। নেপোলিয়ন গালে হাত দিয়ে দাঁড়ায়। এয়ার গানটা পড়ে থাকে তার পদতলে, এবং বাদরটাও এই সুযোগ বুঝে এয়ার গানটা নিয়ে উধাও হয় পাশের নিম গাছের ডালে। হাবুলো প্রাণপণে চিৎকার করে ওঠে বাদরের এই বেয়াদবি দেখে। মনে পড়ে যায় টুনুর গালের ব্যথার কথা। তার চিৎকার শুনে ছুটে আসেন মা, দাদা, ছোটকা, মায়ের টুনু পর্যন্ত। হইচই পড়ে যায়। কি হয়েছে রে হাবুল, হয়েছেটা কি? নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাদরের পানে। টুনু তার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই দেখো ছোট কাকা, ছোটদার এয়ার গান বাদরের হাতে। কি ছেলে রে তুই, বাঁদরে তোর হাত থেকে এয়ার গানটা নিয়ে গেল? আহা, অমন খাসা জিনিসটা, ৯ টাকা ১০ আনা দাম। আর হাবুল, সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয় হৃদয় ভারাক্রান্ত করে। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিদিতা সেহেনের সাথে থাকবেন।